জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। ভারত হাসিনাকে ফেরত না দিলে বন্দি বিনিময় চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় আইন উপদেষ্টা জানান, এখন পর্যন্ত ২৫০০ রাজনৈতিক ও গায়েবী মামলা চিহ্নিত করা হয়েছে, যা ৭ দিনের মধ্যে প্রত্যাহার করা হবে। এছাড়া বাকি মামলা চিহ্নিত করে ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার করা হবে। এছাড়া সাইবার আইনের স্পিচ অফেন্স সংক্রান্ত ১১৩টি মামলা পাবলিক প্রসিকিউটরদের মাধ্যমে প্রত্যাহার করা হয়েছে। ৫ আগস্টের পর সকল পাবলিক প্রসিকিউটর পালিয়ে যাওয়ায় সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে। এই ৩৩২টি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে ১১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করছি আগামী ২ সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। আমরা ইতিমধ্যে ২৫টি মামলায় ২৫০০-এরও বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসাবে বা গায়েবী মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি। আগামী ৭ দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। বাজার নিয়ন্ত্রণে তেমন প্রভাব না থাকায় ওএমএস এর মাধ্যমে ৬৫০ টাকায় ১০টি কৃষি পণ্যের প্যাকেজ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার পর আর বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। কৃষি পণ্যগুলোর মধ্যে ছিল ৩০ টাকা কেজি দরে ৫ কেজি আলু, ১৩০ টাকায় ১ ডজন ডিম, ৭০ টাকায় ১ কেজি পেঁয়াজ, ১ পিস লাউ ৫০ টাকায়। এছাড়া ১ কেজি মিষ্টি কুমড়া, ১ কেজি করলা, ১ কেজি পটল, ১ কেজি কচুরমুখী, ৩ কেজি পেঁপে, ১০০ গ্রাম কাঁচা মরিচ পাওয়া যাবে ২৫০ টাকায়। এই পুরো প্যাকেজটি ক্রেতাকে একসাথে কিনতে হতো। ওএমএসএরটা আপনারা জানেন, আমরা খুব ইমার্জেন্সি বেসিসে এটা আমরা করেছিলাম। ওটা জন্য স্পেশাল টাকাও দেওয়া হয়েছে। আপাতত ডিসেম্বরে আমরা এটা স্থগিত করলাম, কারণ বাজারে মোটামুটি সাপ্লাই এসছে। অথবা এটা হলো একটা জিনিস। আর ভবিষ্যতে যদি কোনো আবার ইমার্জেন্সি রেজ করে তখন বারণ করে জাস্ট ওইটা এখন ওই প্রেক্ষিতে ওইটা দিয়ে দ্রব্যমূল্যের যে ইস্যুটা আছে সেটাকে আপনার ইসে করা যাবে না, কারণ এত সাবসিডাইজ রেটে দেওয়া হয়। আপনি দেখবেন অপেক্ষাকৃত ভালো লোক লাইনে দাঁড়ায়। ভ্যাটে যেগুলি বাড়িয়েছি কি একেবারে দ্রব্যমূল্যের উপরে ইস্যু হবে। ওষুধের কম, আপনার ইসে এবং আইএসপি 0 করে দিয়েছি, মোবাইল টেলিফোন কমে দিই, বেশিরভাগ যেগুলো ইস্যু করে। আর ফলের রস, তারপরে কি হ্যাঁ না দুধের দাম তো কমেছে, এখন বেড়ে গেলে তো সেটা তো আমার তো ব্যর্থ বাড়ানো হয়। চীন সফরের দ্বিতীয় দিনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। স্থানীয় সময় সকাল ৯টায় বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানো নিয়ে আলোচনা হয়। অর্থনীতি, বাণিজ্য সহ নানা ইস্যুতে নিজ নিজ অবস্থান তুলে ধরেন তারা। আলোচনায় গুরুত্ব পায় ঋণ সহায়তার ক্ষেত্রে ছাড়সহ স্বাস্থ্য ও পানি সম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে সোমবার চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বেজিং সফর শেষে তিনি সাংহাই যাবেন। ৩ দিনের সফর শেষে আগামী ২৪ জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডের ডাভোসের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ হবে, যেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন। প্রধান উপদেষ্টাও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট রাত ১টায় শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে। সফরে প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং থাই প্রধানমন্ত্রী পাইংটার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এছাড়াও আমিরাতের প্রধানমন্ত্রীর কন্যা শেখা লতিফা, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট
গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে 25 জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। রাজধানীর পল্লবীতে সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার দখল করা বস্তিতে উচ্ছেদ অভিযান চলছে। সেখানে রয়েছেন সহকর্মী মাঝার ইমন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। ইমন, বস্তির জায়গা কোন কর্তৃপক্ষের? অভিযানে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? যে মিরপুর 12 এলাকার মূলত এই পল্লবী যে এই এলাকাটি রয়েছে, এই পল্লবী এলাকার এই ইলিয়াস মুন্সির মূলত যে বস্তিটি রয়েছিল এবং ঝিলপার বস্তি হিসেবে পরিচিত, সেই বস্তিটিতে মূলত উদ্ধার অভিযান করছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। আমরা দেখেছি সকালবেলা থেকে। এখন বিকেলের চিত্র যদি একটু বলতে চাই, তাহলে দেখাই যাচ্ছে যে পুরো যে এলাকাটি রয়েছে, এলাকাটি জুড়ে, অর্থাৎ এখানে আমরা যতটুকু শুনতে পেয়েছি যে প্রায় 7 একর জমিতে এই যেই বস্তি যেই গড়ে উঠেছিল ধীরে ধীরে, সেই বস্তিটি মূলত সাবেক সংসদ সদস্য ইলিয়াস যে মোল্লা, সেই মোল্লার ছত্রছায়ায় কিন্তু এই পুরো বস্তিটি এতদিন পরিচালিত হতো। 5 আগস্টের পর পরিবর্তনের পরবর্তী সময়ে মূলত এখানের যে উচ্ছেদ অভিযানের যে বিষয়টি সেটি সামনে আসে এবং সরকারের পক্ষ থেকে কয়েকবার আগাম বার্তা দেওয়ার কথা বলা হয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে। এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ গেল 1 সপ্তাহ ধরেই মূলত এই বস্তিটি উচ্ছেদের তাদের যে কার্যক্রম সেটি শুরু করতে থাকে এবং আজকে মূলত সকালবেলা থেকে যে আনুষ্ঠানিক উচ্ছেদ অভিযান সেটি তারা পরিচালনা করে এবং এখন পর্যন্ত আমরা দেখছি পুরো এই বস্তিটিতে যে উচ্ছেদ অভিযান রয়েছে সেগুলো চলছে এবং আমরা যতটুকু শুনতে পেয়েছি যে সন্ধ্যা নাগাদ এই উচ্ছেদ অভিযান চলবে। যেহেতু এই পুরো এলাকাটি অর্থাৎ এই বস্তিটি মূলত 7 একর জমির উপরে, সেহেতু বোঝা যাচ্ছে বিশাল একটি জমি। সেই জমিতে অসংখ্য ঘরবাড়ি, বিশেষ করে টিনের আমরা দেখেছি। আর যেহেতু এটি একটি ঝিলপাড় এলাকা, এখানে আমরা দেখেছি মাচাতনের মাধ্যমে ঘর তৈরি করে অসংখ্য মানুষ থাকতেন। প্রায় 15 থেকে 20 হাজার মানুষের বসবাস আমরা যতটুকু জানতে পেরেছি এই পুরো বস্তিটি জুড়ে। এখানে মূলত আমরা যতটুকু জানতে পেরেছি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে যে 2006 সালে ঢাকা সাংবাদিক সমবায় সমিতিকে এই যে ঝিলপাড়ের এলাকাটি রয়েছে এখানে 7 একর জমি বরাদ্দ দিয়েছিল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং সেটি কয়েকবারই আসলে দখলের মুখে পড়েছে এবং সবশেষ যেটি ছিল আমরা যেটি জানতে পেরেছি এবং গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে যেটি শুনেছি যে এখানে মূলত সাবেক একজন সংসদ সদস্যর ছত্রছায়া এবং যে স্থানীয় যারা রয়েছেন তাদের আধিপত্যে মূলত এই বস্তিটি পরিচালিত হতো এবং যেহেতু এটি বরাদ্দ দেওয়া হয়েছে 2006 সালেই মূলত আনুষ্ঠানিকভাবে, সেই বরাদ্দটি বুঝিয়ে দেওয়ার জন্যই 2006 সালে সেই বরাদ্দ বুঝিয়ে দেওয়ার জন্যই জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ মূলত এই উচ্ছেদ অভিযানটি করছে। তাদের যেই উদ্দেশ্য, আমাদের সাথে কথা হয়েছিল এখানে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তায়েবুর রহমান আশিক। তিনি আমাদেরকে জানিয়েছেন যে একাধিকবার এখানে যারা বসবাস করছেন তাদেরকে নোটিশের মাধ্যমে জানানোর পরই মূলত তাদের যে আনুষ্ঠানিক যে কার্যক্রম অর্থাৎ উচ্ছেদ অভিযান সেটি তারা করছেন। এখনও দেখা যাচ্ছে যে এখানের যেহেতু অসংখ্য ঘর তৈরি করা হয়েছিল, বিশেষ করে টিনের ঘর, সেই টিনের ঘরের ভেতরে যে সমস্ত মালামাল রয়েছিল, আসবাবপত্র রয়েছে, সেগুলো যেহেতু কয়েকদিন ধরে এই উচ্ছেদ অভিযানের একটি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেই বিষয়টি এখানে জানানো হচ্ছিল, সেই ক্ষেত্রে তারা যারা বসবাস করতেন এখানে নিম্ন আয়ের যারা বসবাস করতেন তাদের যে সমস্ত মালামাল রয়েছে সেগুলো কিন্তু গত কয়েকদিনেই সরানো হয়েছে এবং আজকে যেই কার্যক্রমটা আমরা দেখছি যে যেহেতু এখানে অসংখ্য পরিমাণের ঘর তৈরি হয়েছিল, সেই ঘরের যেই সমস্ত ঘর তৈরি যে সমস্ত মালামাল, বিশেষ করে টিন, বাঁশ, কাঠ, এই সমস্ত মালামালগুলো যেহেতু বেকুর মাধ্যমে এই সমস্ত মালামালগুলো ঘরগুলো ভেঙে ফেলা হচ্ছে অর্থাৎ উচ্ছেদ করা হচ্ছে, সেই মালামালগুলো এখানে যারা রয়েছেন বাসিন্দা যারা ছিলেন তারা মূলত শেষ যে সমস্ত চিহ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে যাচ্ছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যে অভিযোগটি করছেন বরাবরের মতো যে কোনো রকমের তাদের যে আগাম বার্তা না দিয়ে মূলত সরকারের পক্ষ থেকে বা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করছে। তবে উচ্ছেদ অভিযান পরিচালনাকারী যে সংস্থা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ তাদের সাথে আমাদের কথা হয়েছিল, তারা যেটি বলছিলাম যে একাধিকবার তাদের আগাম বার্তা দেওয়া হয়েছিল এবং সম্প্রতি সময়ে কিন্তু এই বস্তিটিতে পানির সংযোগ এবং বিদ্যুতের সংযোগও কিন্তু এখানে বিচ্ছিন্ন করা হয়েছিল যাতে উচ্ছেদ অভিযানে কোনো রকমের বাধাগ্রস্ত না হয়। পাশাপাশি আমরা দেখেছি কিন্তু বিপুল পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে উপস্থিতি ছিল সকালবেলা থেকেই, এখনও রয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় এই উচ্ছেদ অভিযানে। এখানে আমরা দেখেছি যে পুরো এই আশপাশের এলাকা জুড়ে মূলত এই যেহেতু 7 একর জমি, আমরা বলছিলাম 7 একর জমিতে পুরো জমিতেই মূলত অসংখ্য পরিমাণের ঘর তৈরি হয়েছিল এবং প্রচুর পরিমাণের
বিভিন্ন স্থাপনা রয়েছিল, বিশেষ করে টিনের ঘর থেকে শুরু করে দোকানপাটও ছিল, ভেতরে আমরা দেখেছি খামারও ছিল। মূলত 7 একর জমিতে বিশাল আয়োজন ছিল এখানে। এই পুরো স্থাপনার বিভিন্ন ধরনের স্থাপনাটি উচ্ছেদের অভিযান যেটি আমরা শুনেছি যে সন্ধ্যা নাগাদ চলবে, এখন শেষ মুহূর্তে যেই উচ্ছেদ অভিযান সেটি চলছে। আমরা দেখছি যে বেকুর মাধ্যমে যে সমস্ত অবশিষ্ট ঘরগুলো রয়েছে অবৈধভাবে যেগুলো তৈরি করা হয়েছে সেগুলো ভাঙার চেষ্টা করছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, এবং গৃহায়ণ কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর বিশাল একটি টিম রয়েছে, তারাও সার্বক্ষণিক তদারকি করছে কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা না হয়। যেটি মূলত বলছিলাম যে এই জায়গাটি 2006 সালে এই তৎকালীন সরকারের মাধ্যমে সাংবাদিক সমবায় সমিতি যেটি রয়েছে ঢাকা, সেইটিকে কিন্তু আনুষ্ঠানিকভাবে বরাদ্দ দেওয়ার পরও এত বছর ধরে কিন্তু এই জায়গাটি বেদখল রয়েছিল এবং বিভিন্ন ঘরবাড়ি এবং মানুষ বসবাস করছিলেন। মূলত সেই আনুষ্ঠানিকভাবে যেইটি দেওয়া হয়েছিল ঢাকা সাংবাদিক সমবায় সমিতিকে, সেটিকে বুঝিয়ে দেওয়ার জন্যই মূলত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। আর যেহেতু এটি বিশাল একটি জায়গা ঘিরে, অর্থাৎ যেটি বলছিলাম পরিমাণ 7 একরেরও বেশি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে, সেই যে বিশাল সংখ্যক এই বিশাল পরিমাণের এই জায়গাটিকে যেই উচ্ছেদ অভিযান করছে পরিষ্কার করার জন্য, সেটি কিন্তু চলছে সকালবেলা থেকে এবং শেষ পর্যন্ত যেটি বলছিলাম যে বিকাল নাগাদ, মূলত এই সন্ধ্যা নাগাদ, অর্থাৎ আমরা যতটুকু শুনছিলাম বিকাল 5টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলতে থাকে। যেহেতু বিপুল পরিমাণের এখানে ঘরবাড়ি রয়েছে এবং মানুষের উপস্থিতি রয়েছে, সেইটি সামাল দিয়ে তাদের যে উচ্ছেদ অভিযান সেটি চলছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি সন্ধ্যা নাগাদ চলবে। এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বলেছে যে উচ্ছেদ অভিযানের পরবর্তীতে যাতে কোনো ধরনের আবার যেটি দেখা যায় যে তাৎক্ষণিক বা পরবর্তীতে 2-1 দিন যাওয়ার পরেই যে আবার আগের মতো অবস্থায় চলে আসে, সেটি যাতে না হয়, তারা তাৎক্ষণিকভাবে যেই বিষয়টি রয়েছে অর্থাৎ ঢাকা সাংবাদিক সমবায় সমিতি রয়েছে তাদেরকে বুঝিয়ে দিবেন এবং পরবর্তীতে তাদের যেই কার্যক্রম রয়েছে সেটি পরিচালিত হবে। আওয়ামী সংসদ সদস্য ইলিয়াস মোল্লার দখল করা অবস্থিত উদ্ধার অভিযান চলছে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাঝারি মন। চলে যাচ্ছে পরের খবর। রাজধানীর তেজগাঁও এলাকায় রেল লাইনের দুপাশের 5 একর জমি উদ্ধার করল রেলওয়ে। এই অভিযানে 2 শতাধিক অবৈধ কাঁচা ঘর দোকানপাট গুড়িয়ে দিয়েছে রেল পুলিশ। বেলা 11টায় উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে তেজগাঁও রেলগেটের আশপাশে থাকা কাঁচা ঘর দোকানপাট ও গোডাউন সহ বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হয়। অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন জানান, দীর্ঘদিন যাবৎ রেলওয়ের জায়গায় অবৈধভাবে বসবাস করছিল দখলদাররা। গেল 10 ডিসেম্বরের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য রেলপথ মন্ত্রণালয় গণবিজ্ঞপ্তি জারি করে। এরপরও বসবাসকারীরা সরে যায়নি। ঢাকা সহ সারা দেশে অবৈধ দখলে থাকা রেলের সব জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। গত আগস্টে একটা সার্কুলার হয়েছিল গভর্নমেন্ট থেকে, মানে রেল মন্ত্রণালয় থেকে একটা সার্কুলার করা হয়েছিল। গণবিজ্ঞপ্তির প্রেক্ষাপটে বলা হয়েছিল সরিয়ে নেন অথবা আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আজকে আনুমানিক 5 একর জমি উদ্ধার হয়েছে। ছোট ছোট ঘর ছিল, ধরেন 200-র মতো ঘর ভেঙেছি, 200-র মতো দোকানপাট ভেঙেছি আমরা। গোপালগঞ্জের শাহপুরে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সাফানা রিসোর্টে তদন্ত অভিযান চালিয়েছে এনবিআরের বিশেষ গোয়েন্দা বিভাগ সিআইসি। রিসোর্ট কেন্দ্রিক বেনজিরের আয় ব্যয় ও বিনিয়োগের হিসাব বের করতে সকল নথিপত্র পর্যালোচনা করছে এনবিআর। দুপুরে আগারগাঁও থেকে সিআইসিসির বিশেষ টিমের সদস্যরা গোপালগঞ্জ সাফানা রিসোর্টে যান। রিসোর্টটি আলোচনায় আসার পর গত বছরের জুনে দুদকের আবেদনে ক্রোকের নির্দেশ দেন ঢাকার আদালত। তখন থেকেই গোপালগঞ্জ জেলা প্রশাসকের তত্ত্বাবধানে রয়েছে সাফানা রিসোর্ট। এরই মধ্যে সংখ্যালঘু সহ অনেকের কাছ থেকেই বেনজির জমি জবরদখল করেন বলে অভিযোগ উঠে আসে। রিসোর্টটি নির্মাণ, বিনিয়োগ ও আয় ব্যয় নিয়ে একসঙ্গে তদন্ত কাজ করছে দুদক ও এনবিআর। সাভানা ইকো রিসোর্ট সম্পর্কে আমরা একটু তদন্তে এসেছিলাম এবং তদন্ত এবং অনুসন্ধানের মাধ্যমে আমরা সুনির্দিষ্ট কিছু করফাকির তথ্য পেয়েছি। এছাড়া এখানে বেশ কিছু ডিপার্টমেন্ট থেকে, সরকারি ডিপার্টমেন্ট থেকে প্রতিনিধিরা এসেছেন, যেমন এসিল্যান্ড অফিস থেকে, পিডব্লিউডি অফিস থেকে, কৃষি এবং মৎস্য ডিপার্টমেন্ট থেকে। সব ডিপার্টমেন্টের থেকে সুনির্দিষ্ট করে ভ্যালুয়েশন তথ্য পাওয়ার পরই আমরা বলতে পারবো যে কর ফাঁকির পরিমাণটা এক্স্যাক্টলি কত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ন্যূনতম সংস্কার করে নির্বাচন হলে সব সমস্যা দূর হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে গ্রন্থ আড্ডায় একথা বলেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর ভালো কিছু করার সুযোগ এসেছে, তাই হঠকারিতা করে অতি বিপ্লবী হয়ে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। এ সময় তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের জঞ্জালের মধ্যে এসেছে, তাদের সময় দিতে হবে। প্রত্যাশা অনেক থাকলেও ধৈর্য হারানো যাবে না। কথাই শুধু আপনাকে শেষ কথা বলতে চাই যে কখনো ধৈর্য হারাবেন না। এই সরকার অনেক ভুল ত্রুটি করছে, ভুল তো করবেই, তারা তার সরকারে ছিল না, রাজনীতি করেনি, রাজনীতির বিষয় তারা অতটা জানেও না, বোঝেও না, তাই না? তো তাদেরকে তো সেই সময়টুকু সুযোগ দিতে হবে। ধৈর্য ধরেন, স্ট্রাকচার আমরা খাড়া করি, গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক, সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। স্বাধীনতার পর দেশে যেসব সংস্কার হয়েছে তার 90% বিএনপির আমলে হয়েছে, তাই বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো কাছ থেকে ছবক নেওয়া লাগবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে যশোর চেম্বার অব কমার্সের উদ্যোগে খুলনা বিভাগের অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক অঙ্গীকার বিষয়ক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় বিভিন্ন পণ্যে কর ও ভ্যাট বৃদ্ধির কড়া সমালোচনা করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, অন্তর্বর্তী সরকার যে ভ্যাট আরোপ করেছে তা দরিদ্র মানুষকে আরও দরিদ্র করবে, তাই অবিলম্বে কর ও ভ্যাট প্রত্যাহারের দাবি জানান তিনি। মতবিনিময় সভায় খুলনা বিভাগের 10 জেলার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিএনপি একমাত্র দল যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 90% সংস্কার যা করা হয়েছে সেটা বিএনপি করেছে বাংলাদেশে। প্রতিটি পদক্ষেপে সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আজকে এখানে এসেছে। আমরা একটা শক্তিশালী অর্থনীতি সৃষ্টি করতে পেরেছি, বেস সৃষ্টি করতে পেরেছি। তো সুতরাং বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো কাছ থেকে সবক নেওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের 31 দফার মধ্যে শুধু দেই নেই, তার আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর আগে ভিশন 2030-র মাধ্যমে আমাদের সংস্কার প্রস্তাব তুলে ধরেছিলেন। যুদ্ধ এখনও শেষ হয়নি, তাই নেতাকর্মীদের তৈরি থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেল 3:30টার দিকে বরিশালে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা রাজনৈতিক দল নয়, গণহত্যাকারী সিন্ডিকেট। তাই নতুন করে কোনো ফ্যাসিবাদ দেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না বলেও জানান তিনি। এর আগে কর্মী সম্মেলনে বরিশাল হেমায়েতউদ্দিন ঈদগাহ মাঠে মিছিল নিয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরে একে একে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। বরিশাল অসংখ্য ইসলামী চিন্তাবিদদের এই বরিশাল, ইসলামকে বাদ দিয়ে রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। তৈরি থাকুন, যুদ্ধ কেবল শুরু, যুদ্ধ শেষ হয়নি। আগাছা পরগাছা সাফ না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে। আগামী নির্বাচনে জামাত ও ইসলামী আন্দোলন সহ সব ইসলামী দল একই ব্যালটে নির্বাচনের প্রত্যাশা করে। দুপুরে বরিশালের চরমোনাই মাদ্রাসায় ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি হন দুদলের আমির। একই সময়ে একই মঞ্চে পাশাপাশি বসে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারা। উঠে আসে আগামী নির্বাচন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তাদের মতামত। জামাতের আমির বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জরুরি সংস্কার প্রয়োজন। যৌক্তিক সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চান তারা। ইসলামী আন্দোলনের আমির বলেন, 5 আগস্টের পর ইসলামী আন্দোলনের একটি ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। এ সময় আগামী নির্বাচনে জামাত ও ইসলামী আন্দোলন সহ অন্যান্য ইসলামী দলগুলো একই ব্যালটে নির্বাচনের প্রত্যাশা করে বলে জানানো হয়। আমরা কারো সিঁড়ি হব না,
আমরা পরগাছা হব না, আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মস্তদে এটা থাকবে, এটাই আমাদের চিন্তা ছিল। আমরা এক আছি তো, আমরা এক আল্লাহ, এক কলিমা, এক রসুল সাল্লাহ সাল্লাম, আমরা সবাই বিশ্বাস করি। এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই, আমরা এক। আগামী নির্বাচনের ব্যাপারে আপনারা সিদ্ধান্ত দোয়া করেন, জনগণের প্রত্যাশা, এদেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। গুম খুন সহ যারা গুরুতর মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত ছিল তারা যেন নির্বাচনে অংশ নিতে না পারে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এছাড়াও সংস্কার কমিশন নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন চায় বলেও জানান তিনি। যারা গুরুতর মানবতা বিরোধী অপরাধ করেছে, ফেরারি আসামি, যারা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে ফেলার ব্যাপারে বড় ভূমিকা, ভয়াবহ ভূমিকা পালন করেছে, তারা যেন নির্বাচনী অঙ্গন থেকে বিতাড়িত হয়, এটা আমরা চেষ্টা করেছি। যে গত 3টা নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে। সংবিধান আমাদেরকে, ওই যে কোন একটা মাহমুদুর রহমানের বইতে আছে, আমাদের সংবিধান সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বাইরে কোনো কিছুর কথা ওই যে আমাদের সংবিধানের আওতায় এটা ভাবাও যায় না। দেশের বিভিন্ন হাসপাতালে গিয়ে জুলাই অভ্যুত্থানে গুরুতর আহতদের বায়োমেট্রিক্স সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। যাদের চোখ ও আঙ্গুল ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষভাবে নজর দিয়ে হালনাগাদ করা হচ্ছে তাদের তথ্য। সকালে বিএসএমএমইউতে এই কার্যক্রম পরিদর্শন করেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। তিনি জানান, জুলাই অভ্যুত্থানে নায়কদের তথ্য হালনাগাদ করতে অন্যান্য হাসপাতালেও চলবে এই সেবা। আহতদের কাছে পর্যাপ্ত তথ্য না পাওয়া গেলে স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে 1.5 সপ্তাহের মধ্যে হস্তান্তর করা হবে পরিচয়পত্র। আরও জানান, নতুন ভোটার হওয়া ছাড়াও NID সংশোধনের সুযোগও পাচ্ছেন তারা। এখানে হাসপাতালে অনেক রোগী আছে ভর্তি, যে ওনারা তো আমরা তো যাইতে পারবো না বাসায়, তো এখান থেকে করে নিছে। অবশ্যই এটা আসলে একটা ভালো কাজই করেছে বটে। হাঁটা চলাফেরা করতে পারবো না, হুইল চেয়ার, তো ওনারা যেটা পদ্ধতি নিছে আমরা আসলে ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। জুলাই আগস্টে আমাদের যে বীর সেনারা যারা আহত হয়ে হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছে, ওরা ওদের বাড়িতে থাকতে পারছে না, কারণ ওরা অসুস্থ। আবার ওরা যে আমাদের অফিসে যে ভোটার হবে সেই সুযোগও ওদের নেই, এবং অসংখ্য ছাত্র জনতা এখনও হাসপাতালে শুয়ে আছে। আমরা ওই চিন্তা থেকে আমরা নিজেরাই চলে এসেছি, যাতে ওদেরকে আমরা, যারা ইতিমধ্যেই ভোটার হয়েছে, তাদেরকে ভোটার তালিকায় সম্পৃক্ত করতে পারি। কুড়িগ্রাম 4 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে 12 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন এবং 30 কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে দুদক। দুপুরে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমে এই তথ্য জানান। গাজীপুর 5 আসনের সাবেক এমপি ও নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে 22 কোটি টাকা পাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া কুষ্টিয়া 1 আসনের সাবেক এমপি আকম ও সারোয়ার জাহান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে 11 কোটি টাকা পাচার ও 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এই মামলা করা হয়। জনাব মোহাম্মদ জাকির হোসেন, সাবেক প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, অসৎ উদ্দেশ্যে নিঃস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে 30 কোটি 45 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। নাইকো দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তার আংশিক সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ 29 জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত। নাইকো দুর্নীতি মামলায় এই নিয়ে 65 জন সাক্ষীর মধ্যে 39 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ মামলায় বেগম খালেদা জিয়ার আইনজীবী জানান, এই ঘটনায় আর কারো সাক্ষী নেওয়া হবে না। উদ্দেশ্য প্রণোদিত বেগম জিয়াকে এই মামলায় জড়ানো হয়েছে। তিনি বলেন, আজ আদালতে মামলার আংশিক সাক্ষ্য গ্রহণ শেষ করেছেন।
কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি করেন। রাষ্ট্রপক্ষ এর আগে 38 জনের সাক্ষ্য নিয়েছে, আর সম্ভবত তারা আর কোনো সাক্ষী দেবেন না। আজকে তদন্তকারী কর্মকর্তাকে হাজির করেছিল সর্বশেষ সাক্ষী হিসেবে। এই পর্যন্ত যে সাক্ষ্য দিয়েছে সেখানে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেন নাই। যে কথাগুলো বলেছেন সবগুলোই বলেছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। আজকে তিনি জবানবন্দি সম্পন্ন করতে পারেন নাই। আগামী 29 তারিখে, এই মাসের 29 তারিখে তিনি পরবর্তী জবানবন্দি প্রদান করবেন। 24 ঘন্টার মধ্যে বকেয়া বেতন ও চাকরি পুনর্বহালের দাবি না মানলে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন ভোরের কাগজের কর্মীরা। গতকাল দৈনিক পত্রিকাটির কার্যালয় হঠাৎ বন্ধ করে দেয়ায় সংবাদ সম্মেলন ডাকেন প্রতিষ্ঠানটির কর্মীরা। পত্রিকাটির প্রধান প্রতিবেদক খন্দকার কাউসার হোসেন বলেন, কর্মীদের সাথে আলোচনা না করেই হুট করে বন্ধ করে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটি। কুচক্রী মহলের ষড়যন্ত্রে মালিক পক্ষের এই সিদ্ধান্ত অমানবিক। দীর্ঘদিন ওয়েস্ট বোর্ডের আওতায় না আনারও অভিযোগ তোলেন তারা। এই সিদ্ধান্তের ফলে 1000 কর্মী বেকার হয়েছেন বলেও জানান তারা। সংবাদ সম্মেলনে পত্রিকাটির সকল বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। অনতিবিলম্বে ভোরের কাগজের তালা খুলে দিয়ে ভোরের কাগজের প্রকাশনা পুনরায় চালু করার নির্দেশ দেয়া হোক। এই দাবি মেনে নেওয়ার কোনো নোটিশ দেওয়া না হয় তাহলে আমরা আগামী বৃহস্পতিবার দুপুর 12টায় ভোরের কাগজের মালিক পক্ষের যে অফিস কাকরাইলের HR ভবন, সেই HR ভবন ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করছি। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ফেব্রুয়ারি থেকে সড়কে উচ্চ হর্ন বন্ধে শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে পরিবেশ মন্ত্রণালয়। রাজধানীর পরিবেশ অধিদপ্তরে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ করার কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের সনদ বিতরণী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, পলিথিনের বিকল্প বহুকাল আগে থেকেই ব্যবহার হয়ে আসছে, তাই সবাই সচেতন হলে এর ব্যবহার বন্ধ করা সম্ভব। তিনি বলেন, পলিথিন উৎপাদন শ্রমিকরা মানবেতর পরিবেশে কাজ করলেও তা নিয়ে সোচ্চার নয় পলিথিন কারখানার মালিকরা। স্বার্থে আঘাত লাগছে বলেই পলিথিন নিষিদ্ধ করার পদক্ষেপের সমালোচনা করছে তারা। তিনি আরও বলেন, পলিথিন ব্যবহার বন্ধ না হলে দেশের পরিবেশ বাঁচানো সম্ভব হবে না। একবার ব্যবহার্য পলিথিন যেন ট্রাকে করে ঢাকার বাইরে যেতে না পারে, সেজন্য পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। আগামী মাস থেকে আমরা হর্নের ক্যাম্পেইনটা শুরু করব। সেখানেও আমরা তোমাদেরকে পাশে চাই। শুক্র শনি করে আমরা করব এবং আমরা তোমাদেরকে পাশে চাই, কারণ তোমরা এখনো কানে শোনো বাবা, বাংলাদেশের বাস ট্রাক ড্রাইভারদের 68% ড্রাইভার কানে শোনে না। সুস্থ দেশ ও জাতি গঠনে তরুণদেরকে তামাক সেবন থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। রাজধানীর বাংলা মোটরে জনস্বাস্থ্য সুরক্ষায় সিগারেটে কার্যকর করারোপের প্রস্তাবনা শীর্ষক সেমিনারে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, করারোপই তামাক সেবন বন্ধে একমাত্র কার্যকরী পদ্ধতি নয়, তামাকে খুচরা বিক্রি বন্ধের তাগিদ দেন উপদেষ্টা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, তামাকের দাম বাড়লেও তরুণদের মধ্যে এটি সেবনের প্রবণতা কমছে না। ঠিকই 10 টাকায় অন্য কোনো সিগারেট খাচ্ছে, যে সিগারেটটা হয়তো আগে 5 টাকায় পাওয়া যেত, কর আরোপ করার কারণে দাম বেড়ে ওইটা 10 টাকা হয়েছে এবং ওইটা আরো বেশি আনফিল্টার্ড এবং ওই সিগারেটটার কোয়ালিটি আরো খারাপ। সো তখন আমার মনে হয় যে এই কর আরোপ করার ফলে তাতে কনজাম্পশনটা কমে নেয়। ইয়াং স্টুডেন্টরা যদি 100 টাকা গিয়ে কিনতে পারে, এটা তার জন্য সহজ। একটু দাম বাড়লো না হয় এটা সেই মুহূর্তে ও টের পায় না, কিন্তু যদি তাকে একটা প্যাকেট কিনতেই হয় তাহলে কিন্তু একটু তার উপর চাপটা বেশি পড়বে। তো ফলে খুচরা বিক্রি বন্ধের ব্যাপারটা কিন্তু এই আইন সংশোধনের মধ্যে আছে। কর আরোপ একমাত্র পদ্ধতি না, তামাক সেবন বন্ধ করার জন্য ওয়ান অফ দ্য মেইন ইফেক্টিভ পদ্ধতি, হ্যাঁ, মানে অন্যতম একটি কার্যকর পদ্ধতি, কিন্তু একমাত্র পদ্ধতি না।
শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বাইডেন প্রশাসনের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাতিল করে প্রায় ৮০টি নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের তাড়াতে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জারি করেন জাতীয় জরুরি অবস্থা, ক্ষমা ঘোষণা করেন ক্যাপিটাল হিলে নজিরবিহীন দাঙ্গায় জড়িত ১৫০০ সমর্থককে। ট্রাম্পের মতে এসব পদক্ষেপের মধ্য দিয়ে স্বর্ণযুগে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের প্রত্যাবর্তনে উল্লসিত তার সমর্থকরা, কিন্তু নির্বাহী আদেশে স্বাক্ষরের পরপরই বিভিন্ন দেশে শুরু হয়েছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। পানামা দখল আর গ্রিনল্যান্ড কিনে নেয়ার হুমকিতে শঙ্কায় রয়েছেন সেখানকার সাধারণ মানুষ। অভিবাসীদের বিতাড়িত করার সিদ্ধান্ত নেয় ক্ষোভে রাস্তায় নেমেছেন মেক্সিকোর জনগণ। তবে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক যাই হোক, ইসরায়েল কিংবা ইউক্রেনকে যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা দেয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি ও বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দানবীয় দাবানলের রেশ কাটতে না কাটতেই ফের ঝড়ো বাতাসে জ্বলে উঠতে পারে আগুন, এমন আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। সোমবার আর মঙ্গলবারের জন্য লস অ্যাঞ্জেলেসে জারি করা হয়েছে লাল সতর্কতা। সান্তা আনা বাতাস আবারও ফিরে আসতে পারে ঘন্টায় ১০০ মাইল বেগে। সেক্ষেত্রে আবারও ভয়াবহ আকার ধারণ করতে পারে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের দাবানল। ঝুঁকিতে রয়েছে গ্ল্যান্ডেল, অক্সনার্ড, সান্তা ক্লারিতা, পামডেল, ক্যালিফ ও লস অ্যাঞ্জেলেস। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ক্যালিফোর্নিয়া পরিদর্শনে যাবেন। এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি দাবানল। এর আগে অঙ্গরাজ্যটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ইটন আর প্যালিসেডস দাবানলে $২,০০০ থেকে $৩,০০০ ক্ষয়ক্ষতি হয়েছে। তুরস্কের কার্তালকায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ গেছে ১০ জনের, আহত হয়েছেন ৩২ জন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির উত্তর পশ্চিমে অবস্থিত শহরটির স্কি রিসোর্টে হোটেলে হতাহতের এই ঘটনা ঘটে। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় ভোরে হোটেলের ১১ তলা ভবনে আগুন লাগে, পরে তা ছড়িয়ে পড়ে ভবনের বিভিন্ন ফ্লোরে। এ সময় হোটেলটিতে ২৩৪ জন অতিথি ছিলেন, পরে তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ফায়ার সার্ভিস জানায় হোটেলটিতে কাঠের অবকাঠামো থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় তাদের। খতিয়ে দেখা হচ্ছে অগ্নিকাণ্ডের কারণও। ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিলেও অবরুদ্ধ পশ্চিম তীরে আগ্রাসন চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সেখান থেকে ৬৪ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে IDF। এর মধ্যেই পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের উপর জো বাইডেনের নিষেধাজ্ঞার আদেশ তুলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজার বাস্তুচ্যুত মানুষ ফিরেছেন ধ্বংসপ্রায় নিজ বাড়িতে। ধ্বংসস্তূপ থেকে মরদেহ খুঁজে বের করছেন ফিলিস্তিনিরা। রাফায় পাওয়া গেছে ১৩৭টি মরদেহ। উপত্যকার পাশাপাশি অবরুদ্ধ পশ্চিম তীরে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা দিচ্ছে বেসরকারি বিভিন্ন সংস্থা। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার এখন যে অবস্থা তাতে ভিন্ন আঙ্গিকে এই উপত্যকা পুনর্গঠন করতে হবে। এই যুদ্ধবিরতি আর গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে শুক্রবার বৈঠক ডেকেছে জাতিসংঘ, যাতে অংশ নেবে অর্ধশতাধিক দেশের প্রতিনিধিরা। সংস্থাটি জানিয়েছে এখন পর্যন্ত গাজায় ৬০০রও বেশি ত্রাণের ট্রাক প্রবেশ করেছে। ইন্দোনেশিয়ার মধ্য জাভা শহর পেকালঙ্গানে ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও ১০ জন। দেশটির আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটে। এখনও নিখোঁজ ৯ জন। তাদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা, তবে প্রবল বৃষ্টিতে ব্যাহত হচ্ছে তল্লাশি অভিযান। ইন্দোনেশিয়ায় বিশেষ করে বর্ষাকালে প্রায়ই ঘটে ভূমিধসের ঘটনা। প্রত্যন্ত জেলাগুলোতে বন উজাড় ও ছোট আকারের অবৈধ খনির কাজের কারণে ভূমিধসের ঝুঁকি দেখা দিয়েছে। কোপা দেল রের খবর। সোমবার অনুষ্ঠিত হয় কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের ড্র। ফেব্রুয়ারির ৪ থেকে ৬ তারিখের মধ্যে হবে প্রথম লেগের ম্যাচ। রেকর্ড ৩১ বারে চ্যাম্পিয়ন বার্সেলোনা সেমিফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। লেগানেসের মাঠে খেলতে যাবে ২০ বারের বিজয়ী রিয়াল। শেষ ৮-এ অ্যাথলেটিকো মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে গেতাফেকে। আরেক ম্যাচে লড়বে রিয়াল সোসিয়েদাদ ও ওসাসুনা। বিজয়ীরা উঠবে ২ লেগের সেমিফাইনালে। বার্সেলোনা ও রিয়াল যদি শেষ ৮-এ জিততে পারে এবং শেষ ৪-এর ড্রয়ে একে অপরকে প্রতিপক্ষ হিসেবে পায়, তাহলে এই মৌসুমে আরও ৩টি ক্লাসিকও দেখতে পারবে ভক্তরা। দুই দল ফাইনালে মুখোমুখি হয়েছে মোট ১৮ বার, যেখানে রিয়ালের জয় ১১টি ও বার্সেলোনার ৭টি।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv এই লিঙ্কে।